আদালত বা বিচার বিভাগ ব্যবস্থাকে কি হাস্যকর বানিয়ে ফেলছে সরকার? এমন প্রশ্ন উঠছে খোদ বিচার বিভাগ বা আদালত পাড়া সংশ্লিষ্টদের মধ্য থেকে। ক্ষমতায় বসার পর একের পর এক চাঞ্চল্যকর মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও মুক্তি দিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এবার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির রাজনৈতিক দাবির কাছে সরকার মাথা নত করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের আসামিপক্ষের উকিল মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করায় জুলাই হত্যাকাণ্ড ও গুম খুনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে বিচারকদের স্বাধীনতা খর্ব করার ব্যাপারে কথা বলায় বিচারক বদলির ঘটনাও ঘটছে। সব মিলিয়ে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার ভয়ানক অভিযোগ উঠেছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের মানুষ যখন করোনা মহামারীতে আক্রান্ত, তখন করোনার সার্টিফিকেট জালিয়াতি করে জেলে গিয়েছিল রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। মোট 96টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। 2020 সালের 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। অস্ত্র আইনের একটি মামলায় 2020 সালের 28 সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রিজেন্ট শাহেদ রাতারাতি ভালো মানুষ হয়ে যায়। সবগুলো মামলাতে জামিন পেয়ে 2024 সালের 4 সেপ্টেম্বর জেল থেকে বের হয়ে যান তিনি। শাহেদের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল সাজা মাথায় নিয়ে 10 বছর ঘুরে বেরিয়েছিল শাহেদ। রানা প্লাজা ধসে হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার 1 নম্বর আসামি ছিল ভবনটির মালিক সোহেল রানা। তাকেও 6 মাসের জামিন দেওয়া হয়েছিল। পরে এ নিয়ে হইচই শুরু হলে তার জামিন স্থগিত করা হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দ্রুত গতিতে সরকার ছেড়ে দেয় তালিকাভুক্ত 6 সন্ত্রাসী ও ভয়ঙ্কর 5 জঙ্গিকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পিছনে এসব সন্ত্রাসীদের হাত রয়েছে এমন অভিযোগ উঠে আসছে গণমাধ্যমগুলোর খবরে। কিন্তু সন্ত্রাসী ও জঙ্গিরা জামিনে ছাড়া পেয়ে সরকারের নাগালের বাইরে চলে গেছে। ইমন, পিচ্চি হেলাল, কিলার আব্বাস, সুজেন আসলাম, টিটন ও ফ্রিডম রাসুর মতো দাগী সন্ত্রাসীদের আওয়ামী লীগ সরকার জেলে রাখলেও বর্তমান সরকার ছেড়ে দিয়েছে। দর্শক, এসব কিছুকে ছাড়িয়ে গেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায়। প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে ঘটনাটিকে বলা হয়েছে অভূতপূর্ব হিসেবে। এ নিয়ে দুটি ঘটনা ঘটেছে যা দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। প্রথমত, অ্যাডভোকেট তাজুল ইসলাম, একসময় যিনি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আইনজীবী, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী বা চিফ প্রসিকিউটর। দ্বিতীয়টি হলো এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে জামায়াত ইসলামের পক্ষ থেকে যেভাবে সরকার ও আদালতের উপর চাপ প্রয়োগ করা হয়েছে এবং ভয়ভীতি দেখানো হয়েছে, আইনজীবীরা মনে করছেন বিষয়টি আদালত অবমাননার শামিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এর রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। এই আপিলের উপর শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। 2025 সালের 23 জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। তবে তার রিভিউ আবেদনের শুনানি শুরু হয় গত 25 ফেব্রুয়ারি। আজহারুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন। তার মুক্তির দাবিতে 18 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে তার দল জামায়াত। রিভিউ আবেদনের শুনানি শুরু হতে দেরি হওয়ায় জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি। 20 ফেব্রুয়ারি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা দেন স্বয়ং জামাতের আমির শফিকুর রহমান। জামাতের অন্য নেতারা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। একই দাবিতে 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দেয় জামাত। তবে 24 ফেব্রুয়ারি দুটি কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির বিষয়ে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দৈনিক প্রথম আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন বলেছেন, আদালতের রায় নিয়ে কারো অসন্তোষ থাকলে সেটার আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। রিভিউ খারিজ হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করা যায়, কিন্তু সে পথে না গিয়ে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া আদালতের উপর চাপ সৃষ্টি করে, যা আদালত অবমাননার শামিল। দর্শক, তার চেয়ে বড় অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে। 23 ফেব্রুয়ারি আপিল বিভাগে রিভিউ আবেদন শুনানির বিষয়টি উত্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে তার পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। গত 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। দৈনিক প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে আজহারুলের বিরুদ্ধে মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত তৈরি করেছে কিনা এবং তিনি পেশাগত আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেছেন, একটি মামলায় একজন আইনজীবী কখনো পক্ষ পরিবর্তন করতে পারেন না, অর্থাৎ কখনো বিবাদীর পক্ষে থাকলে আবার পরে বিবাদীর বিপক্ষে যেতে পারেন না। রাষ্ট্রপক্ষ বা কোনো ট্রাইব্যুনালের আইনজীবীর ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য। শাহদিন মালিক আরো বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো খুবই স্পর্শকাতর, তাই এ মামলায় আরো বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। আজহারুল ইসলামের মামলার ক্ষেত্রে কোনো আইনজীবী পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি লঙ্ঘন করেছেন কিনা তার বার কাউন্সিলের যাচাই বাছাই করে দেখা উচিত। অভিভাবক সংস্থা হিসেবে আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারের বিষয়টি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার 2 অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বর্তমান মক্কেল কিংবা পুরাতন মক্কেলের মামলা পরিচালনাকালে একজন আইনজীবী যদি মামলা সংক্রান্ত কোনো গোপনীয় তথ্যাদি সম্বন্ধে অবগত হন, তবে উক্ত আইনজীবী উক্ত তথ্য নির্ভর কোনো মামলায় উক্ত মক্কেলের বিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োজিত হইতে পারিবেন না। একই অধ্যায়ের 4 অনুচ্ছেদে বলা হয়েছে, একজন আইনজীবী পরস্পর বিরোধী কোনো ব্যাপারে কোনো মক্কেলের প্রতিনিধিত্ব করিতে পারিবেন না। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর বাদী হিসেবে থাকেন চিফ প্রসিকিউটর। এ কারণে আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও স্বয়ংক্রিয়ভাবে তিনি এখন এই মামলার বাদী, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলোতে তিনি বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন, চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি হয়ে গেছেন বাদী পক্ষের প্রধান আইনজীবী। এমন অভূতপূর্ব ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। আদালত এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিলে সে রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি। আদালত রুল জারি করলে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি অভিযোগ থেকে রেহাই পেয়েছিলেন। বিচার বিভাগের উপর হস্তক্ষেপের আরো উদাহরণ আছে। 22 ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন, জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার বিচারকদের নেই। অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য বিচারকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গ্রুপে এ নিয়ে মন্তব্য করেন আবু সাইদ শুভ, যিনি সহকারী রেজিস্ট্রার হিসেবে সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন। তিনি লিখেছিলেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের এই বক্তব্য বেআইনি ও অসাংবিধানিক। এ ধরনের বক্তব্য স্বাধীন বিচার বিভাগের উপর হস্তক্ষেপের শামিল। ফৌজদারি কার্যবিধির 496 থেকে 498 ধারা অনুযায়ী জামিনের স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারকগণের। তার এমন মন্তব্যের একদিন পরই সরকার তাকে বদলির আদেশ জারি করে পাঠিয়ে দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে। প্রশ্ন হলো, এমন নানা বিতর্ক আর প্রশ্নের মধ্যে রেখে ডক্টর ইউনূস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশে আইনি শাসন প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারবেন?
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।